প্রথমে হচ্ছে আমরা একটা কোম্পানির ট্যাক্স ক্যালকুলেশন কিভাবে করে এটা একটু এডিট করে দেখানো মানে অডিট রিপোর্টের সাথে ম্যাচ নাই। তাই প্রথমটাতে আমরা কোনো অডিট রিপোর্ট নিয়ে কথা বলব না। জাস্ট ক্যালকুলেশনটা দেখব। দ্বিতীয় ক্যালকুলেশনে যখন যাব ওখানে হচ্ছে অডিট রিপোর্ট ধরে কিভাবে ক্যালকুলেশনটা করতে হয় সেটা দেখাবো। ওইটা হচ্ছে সলিড ডাটা থাকবে। তাই প্রথম হচ্ছে আমরা ক্যালকুলেশন শিটটা এটা মোটামুটি একটা বড় একটা রিটার্ন একটা পাবলিক লিমিটেড কোম্পানিকে একটু মডিফাই করে করা হয়েছে। তো আমরা যখন কর্পোরেট ট্যাক্স ক্যালকুলেশন করতে যাব তখন হচ্ছে আমাদের নাম্বার ওয়ান কাজটা হচ্ছে আমাকে ধরতে হবে হচ্ছে ইনকাম ফ্রম বিজনেসটা আমাকে বের করতে হবে। তো ইনকাম ফ্রম বিজনেস এটা যেহেতু আমাদের সেকশন 45 এই অনুসারে যখন আমি ক্যালকুলেশন করে যাব তখন প্রথম কাজ হচ্ছে আমাকে নেট প্রফিট অথবা লস বিফোর ট্যাক্স এক্স পার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আমাদের কাছে যে অডিটেড রিপোর্টটা আসবে এটার হচ্ছে আমরা প্রফিট বিফোর ট্যাক্স আমরা যখন অডিট রিপোর্ট গুলো করি একটা থাকে প্রফিট বিফোর ট্যাক্স মানে একটা প্রফিট আর একটা হচ্ছে প্রফিট আফটার ট্যাক্স তো আমাদের কনসিডার করতে হবে হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স কারণ আমরা অ্যাকাউন্টিং এ যে ট্যাক্স গুলো ক্যালকুলেশন করি এটা হচ্ছে এনবিআর মেনে নেয় না কারণ ওখানে ডেফার ট্যাক্স থাকে আদার এক্সপেন্স থাকে এই কারণে ওনাদের ক্যালকুলেশনটা শুরু হয়ে হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স থেকে তো তাই আমাদের প্রথম যে সিলেকশনটা থাকবে সেটা হচ্ছে আমাকে খুঁজে বের করতে হবে প্রফিট বিফোর ট্যাক্স কোথায় আছে আমরা যেহেতু পরের পার্টে দেখাবো অডিট রিপোর্ট ধরে তো আমরা এখানে ধরে নিলাম হচ্ছে আমাদের প্রফিট বিফোর ট্যাক্স হচ্ছে এইটা এটা একটা প্রফিট তো আমরা যদি বিজনেস ইনকামটা বের করতে চাই এর থেকে হচ্ছে আমাদের একটা বাদ দিতে হবে আর একটা হচ্ছে অ্যাড করতে হবে তো বাদ দিতে হচ্ছে ওই সকল ইনকাম যেগুলো হচ্ছে সরাসরি আমাদের বিজনেসের সাথে রিলেটেড না যেমন আমি এখানে একটা লিস্ট দেখালাম যেমন এফডিআর ইন্টারেস্ট এসটিডি ইন্টারেস্ট রেন্টাল ইনকাম ডিভিডেন্ড রিসিপ্ট ওয়াটার সাপ্লাই রিসিপ্ট এই কোনটাই হচ্ছে সরাসরি বিজনেস ইনকাম না যেহেতু এই কোম্পানিটার বিজনেসের নেচার হচ্ছে আলাদা তো সেই হিসাবে এটা যেহেতু একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি তাদের ইনকামটা আসবে বিজনেস থেকে আদার যে ইনকাম গুলো আছে কারণ অ্যাকাউন্টিং এ যখন আমরা ইনকামটা ক্যালকুলেশন করি তখন হচ্ছে দেখা যায় আমরা ওখানে স্পষ্টতই আমরা সব ধরনের ইনকাম নেই মানে সেটা হোক আমাদের অপারেশনাল আর একটা হচ্ছে আদার সোর্স অফ ইনকাম সব তাই আমরা প্রথমে হচ্ছে এখানে আদার সোর্সের যে ইনকাম গুলো আছে এগুলো আপনারা কোথায় পাবেন নোটে যেমন এখানে একটা নোটের রেফারেন্স থাকবে ওই নোটে গেলে দেখা যাবে এই জিনিসগুলো আছে তো এখান থেকে হচ্ছে আমরা সবগুলো জিনিস নিয়ে বাদ দিয়ে দিব আমার যতটুকু বিজনেস ইনকাম ছিল এটা থেকে আমি এই ইনকাম গুলো বাদ দিলে আমি পিওর বিজনেস ইনকামটা ক্যালকুলেশন করলাম এটা দেখা যায় আমার লস হয়ে গেছে আমার টোটাল ইনকামটা প্রফিট বিফোর ট্যাক্সে যদিও এটা 25 কোটির মতো ছিল সেটা এখন দেখা যায় প্রায় হচ্ছে লস হয়ে 3,77,44,000 মতো চলে আসছে তারপর হচ্ছে আমাকে এড করতে হবে ওই সকল আইটেম যারা হচ্ছে আমরা পরবর্তীতে বিবেচনা করব এর মধ্যে নাম্বার ওয়ান থাকে হচ্ছে অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন অন প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট এটা আমাদের একটা শিডিউল থাকে শিডিউলটা প্রতিটা অডিট রিপোর্টের সাথে অ্যাটাচ থাকে শিডিউল এ যেমন আমরা শিডিউল এ আমি যদি এখানে রাখি দেখানোর জন্য যে শিডিউল এ কে কিভাবে হচ্ছে ক্যালকুলেশনটা করছে তো এখানে শিডিউলে হচ্ছে অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন যেভাবে ক্যালকুলেশন করে এটাই হচ্ছে মূলত এখানে দেখানো হয়েছে তো আমরা জানি এটার হচ্ছে পার্ট ওয়ান এ হচ্ছে অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন করার জন্য কস্ট আরেকটা হচ্ছে ডেপ্রিসিয়েশন তারপর হচ্ছে এখানে রিটেন ডাউন ভ্যালু এইটা হচ্ছে যে আমরা একটু হালকা করে বলি যে এখানে হচ্ছে আমাদের যে কস্টটা থাকে কোন একটা অ্যাসেটের কস্ট ভ্যালু যেটা অ্যাসেটের কস্ট ভ্যালু তারপর হচ্ছে এখানে এডিশন যদি ওই বছরে আমরা কোনো এডিশন করি সেটা হবে তারপর যদি আমরা কোনো কিছু বিক্রি করে দেই সেটা হবে তারপর হচ্ছে এটা আমাদের ইনকাম ইয়ার শেষে দেখা যায় আমাদের যেটা থাকবে তো এটা আমরা 2025 দিলাম তো আমার এখানে দেখা যায় শুধু একটাই অ্যাসেট এডিশন হয়েছে বাকিগুলো যেটা গত বছরে ছিল মানে 24 এ যেটা ছিল এটাই রয়ে গেছে তারপর হচ্ছে আমাদের এখানে হচ্ছে ডেপ্রিসিয়েশন এর পরিমাণটা ডেপ্রিসিয়েশন রেট থাকবে কোন বেলের উপর ডেপ্রিসিয়েশন জুলাই যেটা থাকতেছে সেটা এখানে কিছু তারিখগত সালগত সমস্যা আছে এডিট করা হয় নাই তো এটা দেখার বিষয় না বেশ বিষয় হচ্ছে আমাদের যে এরকম করে হচ্ছে আমাদের একটা শিডিউল এ টা ক্যালকুলেশন করে নিতে হয় তো করার পর আমরা এখানে একটা ডেপ্রিসিয়েশন এর পরিমাণটা হচ্ছে আমরা পেয়ে যাই তো এটা হচ্ছে অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন যেটার প্রথম কাজ হচ্ছে আমাকে
এটাকে অ্যাড ব্যাক করে নেওয়া। অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন প্রপার্টি প্ল্যানের ইকুইপমেন্টে আমরা অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার মূল কারণ হচ্ছে আমরা পরবর্তীতে যেটা ট্যাক্স অফিসের যে ক্যালকুলেশনটা থাকবে সেইটা অনুসারে হচ্ছে আমরা ডেপ্রিসিয়েশনটা আমাদের মতো করে বাদ দিব। কারণ আমাদের ডেপ্রিসিয়েশন থার্ড শিডিউল অনুসারে হচ্ছে আমাদের অনুমোদিত। তো থার্ড শিডিউল অনুসারে যেটা আমরা অনুমতি পাবো এটা হচ্ছে আমি বাদ দিতে পারবো। তাহলে আমাকে অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশনটা প্রথমে যোগ করতে হচ্ছে। এর কারণ আমরা প্রফিট বের করার সময় অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশনটা তো অবশ্যই বাদ দিছিলাম। এখন এটাকে যোগ করে নিলাম। তারপর আমাকে থার্ড শিডিউল অনুসারে ডেপ্রিসিয়েশন একটা চার্ট, এটা যারা হচ্ছে আমরা ক্যালকুলেশন করি কোম্পানির, এই প্রতি বছর হচ্ছে আমরা চার্টটা হচ্ছে মেনটেন করি। তো এই চার্টটাতে আমাদের অ্যাকাউন্টিং এর ডেপ্রিসিয়েশনের এফেক্টে সেটা যদি আমরা কোম্পানির ডেপ্রিসিয়েশন ট্যাক্সের খাতাতে কি আছে সেটাই হচ্ছে আমাদের টাস্ক শিডিউল। তো এখানে আমি দেখলাম সকল ক্যালকুলেশন করে, যেহেতু ক্যারিং ভ্যালু একটা আছে, এডিশন, তারপর হচ্ছে মানে সেটা বাদ দিয়ে দেওয়া, এটা করে আমাদের অ্যাসেট হচ্ছে এটা, মানে ক্যারিং ভ্যালু আসতেছে এটা, এটার উপর আমি ডেপ্রিসিয়েশন ধরে আমার ডেপ্রিসিয়েশনের পরিমাণটা আসতেছে হচ্ছে এখানে এটা। তো আমার ডেপ্রিসিয়েশনটা যদি আমি এখানে দেখি প্রায় 7,16,00,000, এটা হচ্ছে আমাকে থার্ড শিডিউল অনুসারে এনবিআর এর খাতাতে আমার ডেপ্রিসিয়েশনের পরিমাণ আছে 7,16,00,000, কিন্তু আমার থার্ড শিডিউল অনুসারে যেটা আমার এক্সট্রা শিডিউল, যেটা আমাদের অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন, এটার পরিমাণ হচ্ছে আরো কম আছে। তো আমরা যদি এখানে ক্যালকুলেশন এই পাঁচটাতে দেখি, সেখানে দেখলাম যে আমাকে হচ্ছে অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশনের পরিমাণটা আছে মাত্র 6,00,00,000 সামথিং, আর আমরা এনবিআর থেকে সেটা অনুমোদিত আছে 7,00,00,000 সামথিং। তো এই ক্ষেত্রে আমরা একটা কাজ করি, যেহেতু আমরা আগেই জানি যে অ্যাকাউন্টিং যে ডেপ্রিসিয়েশনটাকে আমরা ক্যারি ফরওয়ার্ড করতে পারি আনলিমিটেড টাইম পর্যন্ত। তো ক্যারি ফরওয়ার্ড যেহেতু আমরা আনলিমিটেড টাইম পর্যন্ত করতে পারি, সেই কারণে আমাদের ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টিং এরটা যেহেতু কম, আমাকে কি করতে হবে, অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশনটাই আমি নিব। এনবিআর এর ক্ষেত্রে আমি অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশনটাই নিব। আর আমাকে কি করতে হচ্ছে, বাকি যে অ্যামাউন্টটা রয়ে গেছে আমি এখানে শর্ট করে রাখছি, যেটা হচ্ছে থার্ড শিডিউল অনুসারে ডেপ্রিসিয়েশন, আর এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন। এই দুইটা থেকে বাদ দিলে আমার যে অংশটা থাকতেছে এখানে 64,00,000, এটাকে আমি রাখলাম হচ্ছে আনঅ্যাবজর্ব ডেপ্রিসিয়েশন হিসাবে সেকশন 71। কেন রাখছি? কারণ এটা আমি পরবর্তীতে অ্যাডজাস্ট করতে পারবো। এখন যদি পুরোটা অ্যাডজাস্ট করি তাহলে দেখা যায় আমি 64 প্রায় 65,00,000 টাকা ডেপ্রিসিয়েশন, এইটা আমি এখন কি করতে পারবো না, আমার এটা এফেক্টটা পড়লো, মানে এই জিনিসটা আমার বেশি নিয়ে নিতে হচ্ছে। তো আমরা যদি এখানে থার্ড শিডিউলে একটু দেখাইছি যে আমরা কি করছি, যে অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন, এটা হচ্ছে থার্ড শিডিউল অনুসারে ডেপ্রিসিয়েশন আসতেছে এটা, আর আমরা হচ্ছে যতটুকু অ্যাকাউন্টিং এর সাথে ম্যাচ করে ডেপ্রিসিয়েশন এই অংশটাই নিছি, বাকিটা আনঅ্যাবজর্ব হিসেবে রেখে দিছি, কারণ এটা হচ্ছে আমরা পরবর্তী বছরে ক্যারি ফরওয়ার্ড করব, মানে এটা আমরা অ্যাডজাস্টমেন্ট করব। এই কারণে দেখা যায় এখানে নোট সহ রেখে দেওয়া হয়েছে, যাতে পরবর্তীতে এই জিনিসটা সহজে ফাইন্ড আউট করা হয় অ্যাডজাস্টমেন্ট করার সময়। তো এটা করার পর আমরা এখানে দেখলাম যে আমার বিজনেসের ইনকাম 45 সেকশন অনুসারে এখানে কোনো 56 কনসিডার করা হয় নাই। তাহলে আমার পুরোপুরি দেখা যায় আমার লসই হয়ে যাচ্ছে, প্রায় 3,44,000 টাকা আমার লস হয়ে যাচ্ছে বিজনেসের ইনকাম থেকে। তো এটাতে হচ্ছে আমাদের এক নাম্বার কথা যে বিজনেসের ইনকামটা আমাদের ক্যালকুলেশন শেষ। এখন আমাকে দেখতে হবে 56 অনুসারে, অর্থাৎ 56 অনুসারে 55 যে সেকশনটা, 55 এ কি আছে, যে সকল খরচ হচ্ছে মেনে নেওয়া হয় নাই, মানে যেমন ক্যাশ স্যালারি বলি, ক্যাশ রেন্ট পেইড করি, এই খরচগুলোকে হচ্ছে আমাদের ডিসঅ্যালাউ করা হয়েছে, এবং এটা বিশেষ বিজনেসের আয় অনুসারে হচ্ছে বিবেচনা করা হবে। তো এই জন্য আমি পোর্শনটা এখানে রাখছি, কারণ এটা আমি কনসিডার আলাদা করে বিজনেস ইনকাম হিসাবে কাউন্ট হবে, যার উপর হচ্ছে আমি রেগুলার ট্যাক্স রেটটা কোম্পানির যত, সেটা হচ্ছে এখানে প্রয়োগ করতে হবে। তো আমি যখন দুইটাই বিশেষ ইনকাম সহ যোগ করলাম, তখন দেখা যায় আমার ইনকামটা হয়ে গেছে 4,55,597। এটা ক্যালকুলেশন আমার বিজনেসের কাজটা শেষ, মানে বিজনেস ইনকাম পর্যন্ত আমার এইটুকু ছিল ক্যালকুলেশন। এখন আমি যাব হচ্ছে আদার্স যে ইনকাম গুলো আমার ছিল, যেমন আমরা এখানে এইগুলোকে আমরা বাদ দিছি যে আইটেমস অফ ইনকাম টু বি কনসিডার সেপারেটলি, কারণ এইগুলো ব্যবসায় লাভ হোক অথবা লস হোক, যেহেতু আমাকে এর উপর ট্যাক্স দিতেই হবে, তাই এটাকে হচ্ছে আমরা কি করছি, সেপারেট করে নিছি। এখন যেহেতু আমরা সেপারেট করছি, তাই এখন হচ্ছে আমাদের কাজ, আমাদের এইগুলো হচ্ছে ইনকাম ক্যালকুলেশন করা।
তো আমরা যদি প্রথমে যেহেতু 36 অনুসারে যখন রেন্টাল ইনকাম ক্যালকুলেশন করব, সেটাতে আমরা গ্রস রেন্ট রিসিভ করছি কত, আমরা নোট নাম্বার 29.02 গেলে সেখানে দেখা যাবে আমি রেন্ট রিসিভ করছি হচ্ছে এটা। তো রেন্ট যেটা এফএসএ মানে অডিট রিপোর্টে রিসিভ হয় পুরোটাই যেহেতু আমার ইনকামের ক্ষেত্রে অ্যাকাউন্টিং ইনকামের ক্ষেত্রে ইনকাম হয়, কিন্তু ট্যাক্সে আমাকে যেহেতু কমার্শিয়ালের জন্য ভাড়া দেওয়া হয়েছে সেক্ষেত্রে 30% কস্ট মানে রিপেয়ার মেনটেন্যান্স হিসাবে দিছে। জি বলেন। আমাদের রেন্টের ইনকামের ক্ষেত্রে আমি এফএস হচ্ছে এই ডাটাটা পাবো যে এখানে হচ্ছে আমার গ্রস ইনকাম। তো এখন আমার গ্রস ইনকাম যেটা আছে রেন্ট ইনকাম পুরোটাই কিন্তু আমার ইনকাম না। এটা থেকে আমি যে যদি কমার্শিয়ালি ভাড়া দিয়ে থাকি মানে রেন্টটা কমার্শিয়ালি হয়, সেক্ষেত্রে দেখা যায় আমি 30% হচ্ছে রিপেয়ার এন্ড মেনটেন্যান্স পাবো। তো আমি এই কারণে 30% রিপেয়ার এন্ড মেনটেন্যান্সটা বাদ দিছি। বাদ দেওয়ার পর আমার ট্যাক্সেবল ইনকাম আসতেছে 1,42,000 সামথিং। এই টাকাটা আমার কোথা থেকে আসছে? রেন্টাল ইনকাম। তো এখানে যদি ব্যবসা লস করুক অথবা লাভ করুক, এটার উপর আমাকে রেগুলার যে ট্যাক্স রেট এইটা অনুসারে আমাকে ট্যাক্স দিতেই হবে। তো এই কারণে হচ্ছে আমরা এটাকে সেপারেট করা, আলাদা করা। তো এটা আমাদের একটা হেড ছিল 36 অনুসারে। এখন দ্বিতীয়ত আমাদের 62 অনুসারে ফিনান্সিয়াল অ্যাসেট। এই ব্যবসার যেহেতু আমাদের প্রথম দিকে ইন্টারেস্ট ছিল, তারপর রেন্ট ছিল, তার মানে অনেকগুলো হেড ইনকাম এখানে আছে। তো আমরা কি করলাম? রেন্টটাকে ফাইনাল করলাম যে আমার এটা হচ্ছে রেন্টালের উপর মোট ইনকাম। তারপর আমার হচ্ছে ইনকাম ফর ফিনান্সিয়াল অ্যাসেটে এটা হচ্ছে এফডিআর আর হচ্ছে ডিভিডেন্ড রিসিভ। তো এখানেও আমাদের এফডিআর ইন্টারেস্ট যেহেতু এখানে কোনো খরচ এলাও ছোট খরচ থাকে, যেমন ব্যাংক চার্জ এগুলো যেহেতু আমরা কনসিডারে নিয়ে আসি না তেমন, যদি আমার মনে চাই যে নিয়ে আসবো এটাও কিন্তু আমি আনতে পারি, কিন্তু ওইরকম মেনশনেবল থাকে না, তাই এটাকে ইগনোর করা হয়। তো আমরা দেখলাম রিয়ালাইজ যতটুকু হয়েছে, কারণ এটা খেয়াল রাখতে হবে এফডিআর এর ইন্টারেস্ট হচ্ছে একটা হচ্ছে রিয়ালাইজ আর একটা হচ্ছে আনরিয়ালাইজ। আনরিয়ালাইজ বলছে এই কারণে কারণ এফডিআর ইন্টারেস্ট যেটা রিসিভেবল থাকে, তো রিসিভেবল পোর্শনটাও কিন্তু অ্যাকাউন্টিং এ ইনকাম হিসেবে কনসিডার করে। যেমন ধরেন একটা ব্যবসাতে 5 বছর ধরে হচ্ছে মানে প্রতি বছর 5 বছর পর হচ্ছে এফডিআরটা ভাঙানো হবে। তো দেখা যায় প্রতি বছর কিন্তু এর সাথে ইন্টারেস্ট অ্যাড হয়। ইন্টারেস্ট যদি অ্যাড হয় তখন আমরা অ্যাকাউন্টিং এর ট্রিটমেন্টে কি করি? ওই ইন্টারেস্টটাকে আমরা দেখাই যে ইন্টারেস্ট রিসিভেবল নামে একটা হেডিং রাখি। তো রিসিভেবল পোর্শনটাতে আমরা যেহেতু একটা হেডিং রাখি, কিন্তু রিসিভেবল তো আমরা এই বছর সবটা পেয়ে যাই নাই, সেটা পরবর্তীতে পাবো। আর যখনই হচ্ছে এফডিআর এর মেয়াদটা শেষ হবে, এফডিআরটা ভাঙবো, তখনই কিন্তু ওর উপর সোর্স ট্যাক্সটা কাটা হবে। তাই আমরা যেটা রিসিভেবল পোর্শন থাকে এটা আমরা ইগনোর করি, এই কারণে আমরা রিয়ালাইজ পোর্শনটা আমরা দেখাই। এখন কথা হচ্ছে আমরা কিভাবে পাবো? এটা আমাদের পাওয়ার উপায় হচ্ছে আমাদের যখন এফএস টা নিব সেখানে তো আমি এই ডাটাটা পাচ্ছি যে আমার এফএস এর ডাটা হচ্ছে এটা। দেখেন এটা কিন্তু বড়, এখানে প্রায় 51,49,306। কিন্তু আমরা এখানে এসে কতটুকু করছি? এটা দেখেন অনেকটা কমে গেছে, এটা প্রায় হচ্ছে 30 লাখ। পার্থক্য হয়েছে কেন? কারণ এখানে রিয়ালাইজ হয়েছে। তো রিয়ালাইজটা আমরা কিভাবে পাবো? সেটা হচ্ছে স্টেটমেন্ট ধরে। আপনি যখন এফডিআর এর স্টেটমেন্টটা নিবেন তখন দেখবেন ওখানে কতটুকু এনক্যাশমেন্ট হয়েছে, কতটুকু টিডিএস কাটছে, সবগুলো ডাটা ওখানে আছে। তো ওখান থেকে কিন্তু আমাকে ডাটাটা আমি ক্যালকুলেশন করে দেখলাম যে এটা আমি যে এফডিআর এর পার্টে যাই, আমি দেখেন এফডিআর গুলো আমি এরকম একটা লিস্ট করছি শর্ট ডাউন করে। তা আমি দেখলাম এটা একটা এফডিআর নাম্বার, সেখানে হচ্ছে ইন্টারেস্ট রিয়ালাইজ, এর সাথে এআইডি হচ্ছে এত, তারপর এটা এরকম করে আমি এখানে দেখা যায় এসএনডি এসটিডি যেগুলোতে ইন্টারেস্ট অ্যাপ্রুভাল ছিল, তা আমি এখানে 22,332 টাকা পেলাম, তার সাথে হচ্ছে টিডিএস কাটা হয়েছে 6,684 টাকা। এখন এফডিআর আরো অনেকগুলো অ্যাকাউন্ট ছিল যেগুলো হচ্ছে এফডিআর রিসিভেবল হয়েছে, কিছু কিছু হয় নাই। তো সেক্ষেত্রে যে অ্যামাউন্টটা পোর্শনটা রিসিভেবল হয়েছে ওই ইনকাম ইয়ারে, সেটাই কিন্তু আমরা এখানে নিয়ে আসছি। তো এখানে নিয়ে আসার মূলত হচ্ছে যদি আমরা দেখি যে রিয়ালাইজ হয়েছে আমার এটা একটা অ্যাকাউন্ট কনসিডার করি, এটার সাথে ইন্টারেস্ট রিয়ালাইজ হয়েছে 97,499। এর সাথে আমার এআইটিও কাটা হয়েছে এটা, কারণ যখনই রিয়ালাইজ হচ্ছে তখনই কিন্তু আমার এআইটি অ্যাডজাস্টমেন্টটা আসতেছে। তো এখানে দেখেন অনেকগুলো এফডিআর, সেগুলো থেকে আমি সবগুলো স্টেটমেন্ট ধরে ধরে ক্যালকুলেশন করে আমি দেখলাম আমার মূলত এই স্টেটমেন্টে হিট করছে 30,75,000 এবং এর সাথে হচ্ছে এআইটি 6,00,000
57,000 মতো মানে সামথিং এই এআরটিটা কাটা হইছে। তো আমি কি করলাম? এটাকে কিন্তু আমি রিয়ালাইজ হিসাবে ধরছি। তাই এখানে পার্থক্য হইছে। তারপর এটা এসটিডি, এটাও ইন্টারেস্ট রিসিভেবল। এটা হচ্ছে দেখা যায় যতটুকু আমাদের আ এই পাশে যেটা আছে আমরা যেহেতু এখান থেকে নিচ্ছি, এখানে যেটা রিয়ালাইজ হইছে আমরা কিন্তু এই পোরশনটাই নিছি। তারপর হচ্ছে আমাদের ডিভিডেন্ড। তো এই ২ টা হচ্ছে আমাদের ব্যাংক স্টেটমেন্ট থেকে আমরা পাচ্ছি। আর ডিভিডেন্ড এর ব্যাপারটা হচ্ছে এটা আমরা পাবো ব্রোকারেজ হাউসের শেয়ার যে সার্টিফিকেটটা দেয় অথবা পোর্টফোলিও স্টেটমেন্ট ওখানে। ওখানে গিয়ে দেখলাম আমাদের এটা হচ্ছে এই পরিমাণ মানে ৩,৬০,০০০ সামথিং হচ্ছে উনি ডিভিডেন্ড পাইছে। মানে ডিভিডেন্ডটা হচ্ছে রিয়ালাইজ। কারণ ডিভিডেন্ড রিসিভেবল একটা থাকে। যেমন ধরেন কোন কোম্পানি যদি ডিভিডেন্ড ডিক্লেয়ার দেয়, যখন এটা ডিক্লেয়ার রেকর্ড ডেটটা হয়ে যায়, রেকর্ড ডেটটা যদি হয়, তখনই কিন্তু আপনার অ্যাকাউন্টে এটা দেখাচ্ছে যে আপনি ডিভিডেন্ড রিসিভেবল। তো ডিভিডেন্ড যদি রিসিভেবল হয়, সেটা কিন্তু আমরা কি করি? আমার জন্য ইনকাম কিন্তু ফিন্যান্সিয়াল ইয়ারে আসে নাই। তখনও আমরা এখানে কিন্তু যতটুকু রিসিভেবল এই পোরশনে আমি রিসিভেবলটা দেখাবো। যে আমার যতটুকু রিসিভেবল। মানে আমি যেটা এখনো পাই নাই পরে পাবো। আর এখানে এসে আমি কি করব? রিয়ালাইজ যতটুকু আমার অ্যাকাউন্টে আসছে, ততটুকুই আমি এখানে কনসিডার করব। করে আমি দেখলাম আমার এইটুকু হচ্ছে ইনকাম হিসাবে নিতে পারি। এখন এর সাথে কিন্তু আপনি প্রতিটা হেডের সাথে আনুষঙ্গিক যদি কোন খরচ এড করতে চান, যেমন আমি এখানে কেন করতেছি না? ডিভিডেন্ড খাতে হয়তো ধরেন ব্রোকারেজ হাউস বা কাউন্সিল এগুলো ৫-৭ হাজার টাকা হইতে পারে। তো এটা মেনশনেবল না। আপনি চাইলে অবশ্যই বাদ দিয়ে দেখাইতে পারেন, কোন সমস্যা নাই। সেটা অ্যালাওয়েবল হবে। তো এটা হচ্ছে আমার ইনকাম। আমি এখানে ৩ টা হেডে অলরেডি ইনকাম পেয়ে গেছি। ১ম এ আমার বিজনেস, তারপর হচ্ছে আমার রেন্টাল ইনকাম, তারপর হচ্ছে আমার ফিন্যান্সিয়াল অ্যাসেট। তারপর হচ্ছে আদার সোর্স অফ ইনকাম। এটা 66 সেকশন অনুসারে যেমন ওয়াটার সাপ্লাই রিসিভ। সে যদি কোন সিস্টার কনসার্ন কে ওয়াটার বিল দেয় মানে ওয়াটার সাপ্লাই দেয়, তার বাবদ যদি কোন বিল পায়, সেটা কিন্তু তার জন্য আদার সোর্স অফ ইনকাম। সেটা হচ্ছে ২,৪০,০০০ টাকা হচ্ছে আদার সোর্স অফ ইনকাম। এটা রিয়ালাইজ আনরিয়ালাইজ এর কিছু নাই। তাই এটা পুরোটাই চলে আসছে। এখন আমরা হচ্ছে টোটাল ইনকামটা বের করছি। যে আমার টোটাল ইনকামটা কত হয়? এর সাথে আমি আরেকটু আলোচনা করি। যেমন এখানে যখন আমরা রেন্টাল ইনকাম নিয়ে কথা বলছি, সেক্ষেত্রে আমার সাপোর্টিং ডকুমেন্ট কি হবে? সেক্ষেত্রে সাপোর্টিং ডকুমেন্ট হচ্ছে নাম্বার 1 হচ্ছে ডিড। যে আপনার ভাড়ার এগেইনস্ট এ হচ্ছে এগ্রিমেন্ট। নাম্বার 2 হচ্ছে আপনি যার কাছ থেকে ভাড়াটা পাইছেন, তারা অবশ্যই টিডিএস কেটে ভাড়াটা দিবে। কারণ বিজনেস কেউ কখনোই ক্যাশ টাকা দিবে না। তো ওই অংশটা মানে টিডিএস এর চালানগুলো আপনাকে নিতে হবে। তখনই কিন্তু আপনি যে আপনার ভাড়া এত, তার সাথে হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট। যে আপনার ভাড়া প্রতি মাসে ওই কোম্পানি থেকে এত টাকাই আপনার এখানে আসছে। এইগুলো হচ্ছে ভাড়ার সাথে রিলেভেন্ট ডকুমেন্ট। আর ফিন্যান্সিয়াল স্টেটমেন্টের ডকুমেন্ট অ্যাসেটের তো আমি বললাম, এটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট নিলে হইলো। আর এটা তো বলছি। আর আদার সোর্স অফ ইনকাম এটাও ডিট লাগে। আপনি যে সিস্টার কনসার্ন অ্যাসোসিয়েট যাকেই আপনি কোন কিছু দিয়ে টাকা-পয়সা নেন না কেন, এটারও কিন্তু একটা ডিট লাগে এবং টাকা যে রিসিভ করছেন, সেটাও ব্যাংকে প্রুফ লাগে। কারণ বিজনেসের সকল ট্রান্সেকশন গুলোই বলছে ব্যাংকে করার জন্য। আগে ৩৬ লাখ টাকা একটা অ্যালাউন্স ছিল। মানে বছরে ৩৬ লাখ এমন একক ট্রান্সেকশন ৫ লাখ টাকার উপরে হবে না। এরকম একটা ছাড় ছিল। এবার দেখা যায় কোন ছাড় নাই। মানে সকল ট্রান্সেকশনই ব্যাংকিং চ্যানেলে করতে হবে। ব্যাংকিং চ্যানেলে না করলেও দেখা যায় আপনার ইনকামটা 56 অনুসারে, অর্থাৎ বিশেষ ইনকাম হিসাবে হচ্ছে দেখা যায় ডিসঅ্যালাউ হয়ে যাবে। আর এটা যদি ডিসঅ্যালাউ হয়ে যায় তখন হচ্ছে আমাদের এটা কোম্পানি যতটুকু ট্যাক্স রেট ধরেন ২৭.৫%, ব্যবসা লস করুক বা লাভ করুক এটার উপর ২৭.৫% ট্যাক্সে আপনাকে দিতে হবে। 20% ই দিতে হবে। তো এইটুকু যখন আমাদের হয়ে গেছে টোটাল ইনকামটা, তো এখানে আমি কি করলাম? আবার টোটাল ট্যাক্সেবল ইনকামটাকে আমি একটা সামারাইজ করলাম। সবগুলো যেহেতু আমাকে দেখার সুবিধার্থে। তো আমি সামারাইজ করে দেখলাম যে আমার ইনকামটা প্রায় হচ্ছে ১,৮৩,৫৫,০০০ টাকা হচ্ছে আমার ইনকাম হয়ে গেছে। তো ইনকামটা কনফার্ম হওয়ার পর এখন হচ্ছে আমার ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেশন করা। তো ডিটারমিনেশন অফ ট্যাক্স লায়াবিলিটি যে আমার ট্যাক্স লায়াবিলিটিটা কত আসতেছে এটা আমি ক্যালকুলেশন করতে যাচ্ছি। তো নাম্বার 1 টোটাল ট্যাক্স লায়াবিলিটি হচ্ছে আমাকে ক্যালকুলেশন করতে হবে রেগুলার ম্যানার। এখানে আরেকটা কথা বলে রাখি যে আপনার ক্যালকুলেশনের ফরমেটে অনেকের দেখা যায় একটু ডিফারেন্ট থাকতে পারে। কিন্তু
মূলত এটা চিন্তা করতে হবে যে আপনার কোনোভাবেই যাতে ট্যাক্সটা কম পে না করা হয়। আপনি বেশি দেন সমস্যা নাই। কারণ কোম্পানির প্রতিটা ফাইলই অ্যাসেসমেন্ট হবে। আপনি যদি কিছু বেশিও পে করে থাকেন, কারণ পরবর্তীতে ডেফিনিটলি আপনার কাছে ট্যাক্স লায়াবিলিটি ক্রিয়েট হবে। তো সেক্ষেত্রে আপনি অ্যাসেসমেন্টের সময় অ্যাডভান্টেজ পাবেন। কিন্তু কম দেওয়ার কোনো মানে হয় না, মানে কম দেওয়ার চেষ্টা করবেন না। সেক্ষেত্রে আপনার কোন প্রসেসটা 60 যেটা আমরা 163 মানে ন্যূনতম মিনিমাম ট্যাক্স ক্যালকুলেশন গত ক্লাসে যেটা দেখাইছি, এটার অ্যাপ্লিকেবল টা হচ্ছে এখানে। তো ১ম হচ্ছে আমরা এটা যেহেতু একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি, 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি। তো আমাকে কি করতে হচ্ছে? ট্যাক্স লায়াবিলিটি অন বিজনেস ইনকাম রেগুলার ম্যানার। বিজনেস যেহেতু লস করছে এর উপর দেখা যায়। আর এটাতে আমরা জানি ১২% হচ্ছে আমাকে ট্যাক্স রেট। কিভাবে আমরা পাইলাম? যে আমাদের জন্য এটা হচ্ছে একটা এসআরও আছে। যদি আমি এখানে দেখাই, এটা হচ্ছে আমার একটা এসআরও সর্বশেষ এটাই আছে প্রয়োগ। তো এখানে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে এক্সপোর্ট ওরিয়েন্টেড যদি কোনো ইনকাম থাকে, তাহলে দেখা যায় যদি ওই এক্সপোর্টটা স্বাভাবিক ব্যক্তি করে অথবা ফার্মে করে অথবা হিন্দু পরিবার অবিভক্ত পরিবার করে, সেক্ষেত্রে উনাদের অর্জিত আয়ের ৫০% করমুক্ত থাকবে। এটা হচ্ছে ব্যক্তি। আর যদি ব্যক্তি ছাড়া স্বাভাবিক ব্যক্তি যেমন ব্যক্তিগুলা ছাড়া যদি কোম্পানি এক্সপোর্ট করে তাহলে এক্সপোর্ট ইনকামের ট্যাক্স হার হবে ১২%। তার মানে একটা বিজনেস ২ ধরনের ইনকামই করতে পারে। সে এক্সপোর্টও করতে পারে, লোকালেও বিক্রি করতে পারে। লোকাল পোরশনটা কোম্পানির ট্যাক্স রেট অনুসারে হবে। আর যেটা হচ্ছে এক্সপোর্ট হচ্ছে, সেটা হচ্ছে এক্সপোর্টের ১২% হারে হবে। কিন্তু এখানেও শর্ত আছে, আমি পরে দেখাবো। তারপর ৩ নাম্বার কন্ডিশন হচ্ছে যদি কোনো LEED যেটাকে লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন সার্টিফিকেট থাকে, সেক্ষেত্রে উনাদেরকে আরো কমায় দিছে। ১২% থেকে বলছে কি করতে হবে? 10% হইতে হবে। তবে আপনি কন্ডিশনটা দেখেন, আ যেটা একটা কন্ডিশন আছে শেষের দিকে। এই যে একটা কন্ডিশন যে উনাদের যে লেনদেনটা করতে হবে এখানে দেখেন যে, যে ক্ষেত্রে করদাতার সকল প্রকার আয় ও প্রাপ্তি এবং প্রত্যেক একক লেনদেন ৳৫,০০,০০০ অধিক ও বার্ষিক সর্বমোট ৳৩৬,০০,০০০ ঊর্ধ্বে সকল প্রকার ব্যয় ও বিনিয়োগ ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করিবে না। যদি উনারা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে না করে, তাহলে দেখা যায় এই সুবিধাটা পাবে না। তখন উনারা হচ্ছে কি হবে? রেগুলার ট্যাক্স রেটেই পড়ে যাবে। তার মানে শর্ত হচ্ছে এটা ব্যাংকিং ট্রান্সেকশন এ লেনদেন করতে হবে। তো আমরা ধরে নিলাম এই কোম্পানি যেহেতু এক্সপোর্ট ওরিয়েন্টেড উনারা কি করে? পুরোটাই ব্যাংকিং ট্রান্সেকশন এ করে। তাই উনারা কি করছে? ১২% রেট নিছে। দেখা যায় এখানে লস আসছে তাই এখানে কোনো ট্যাক্স হলো না। কিন্তু এক্সপোর্ট এর ক্ষেত্রে আমরা জানি 1% হচ্ছে এক্সপোর্ট প্রসিড এর উপর টিডিএস কাটা থাকে। আমরা যেহেতু জানি রেগুলার ইনকাম আর হচ্ছে ন্যূনতম ইনকাম। এই ২ টা থেকে যেটা বেশি সেটাই কিন্তু কনসিডার করবে। তো বিজনেস লস করছে। এটা নিয়ে অনেকের অভিযোগ ছিল যে আমার ব্যবসা লস করছে। তারপরেও আমার ন্যূনতম কর কেন দিতে হচ্ছে? যেমন এখানে ধরেন লস ব্যবসা কিন্তু ৳৫৯,৮০,৩৪২ উনাকে এক্সপোর্ট প্রসিড এর উপর এআইটি দিতে হইছে আন্ডার সেকশন ১২৩ অনুসারে। তাহলে লস হইলে আপনি বাঁচতে পারতেছেন না। এটা তো হচ্ছে মিনিমাম ট্যাক্স। এক্সপোর্ট প্রসিড। আবার যদি টার্নওভার ট্যাক্স হয় এর থেকে বেশি হয়, তখন কিন্তু আপনার বিজনেসের উপর টার্নওভার ট্যাক্স হয়ে যাচ্ছে। তার মানে একটা বিজনেস ইনকামকে আমরা ৩ ভাবে কনসিডার করি। নাম্বার 1 হচ্ছে রেগুলার ট্যাক্সে কতটুকু আসতেছে। নাম্বার 2 এটা যদি কোন টিডিএস থাকে মানে এআইটি থাকে, এআইটি কতটুকু কাটছে। নাম্বার 3 হচ্ছে টার্নওভার। ওর যে টার্নওভার করছে, টার্নওভার এর যে 1% কোনটা বেশি? এই ৩ টা থেকে যেটা বেশি সেটাই কিন্তু উনাকে ট্যাক্সটা দিতে হচ্ছে। তো আমরা ১ম এ কনসিডার করতেছি রেগুলার ম্যানার মানে নিয়মিত উৎসে নিয়মিতভাবে ক্যালকুলেশন করলাম। দেখা যায় এটা আমার কি হয়ে গেল? এই ২ টা থেকে যেটা বড় আমার বিজনেসে যেটা এআইটি এটাই কিন্তু আমার বিজনেস ইনকামের উপর ফাইনাল ট্যাক্স হিসেবে কাউন্ট হয়ে গেল। তারপর হচ্ছে 56 অনুসারে এটা হচ্ছে যেহেতু 20% কেন আসছে? কারণ এটা হচ্ছে একটা পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানি যারা হচ্ছে ৫% এর উপরে শেয়ার হোল্ডিং মানে পাবলিক থাকে, তারা হচ্ছে দেখা যায় আ ট্যাক্স রেটটা হচ্ছে 20% হয়। যদি তারা ব্যাংকিং ট্রান্সেকশন সব করে। তো সেক্ষেত্রে দেখা যায় ট্যাক্স রেট 20%। এরা দেখা যায় এটার উপর ৳১,৬০,০০০ ট্যাক্স চলে আসছে। যেটা কমপ্লায়েন্স মানে নাই। তারপর হচ্ছে রেন্টাল ইনকাম। রেন্টাল ইনকামও তার জন্য 20% হবে। কারণ
ওরা ট্যাক্স রেট হচ্ছে কোম্পানির 20%। তো দেখা যায় এটাও 20% ট্যাক্স হয়ে গেছে। তারপর হচ্ছে এফডিআর এবং এসটিডি, এটা যেহেতু ২ টা সিস্টেমই ছিল, একটা হচ্ছে টিডিএস আর একটা হচ্ছে রেগুলার ম্যানার। তো রেগুলার 20% করলে দেখা যায় আসতেছে ৬,১৯,০০০। আর এর থেকে হচ্ছে টিডিএস কাটা হইছে কত? ৬,১২,০০০। তাহলে ২ টা থেকে অবশ্যই ডেফিনিটলি বড় হচ্ছে কোনটা? আমরা ম্যাক্স ফর্মুলা দিয়ে দেখলাম যে উপরেরটা। রেগুলার ম্যানারটা হচ্ছে বড়। তাহলে এটা কি হইল? আমরা ২ টা থেকে যেটা বড় এটাকে আমি নিয়ে গেলাম। তারপর আছে ডিভিডেন্ডের উপর। ডিভিডেন্ডের উপর রেগুলার ম্যানার 20% আসতেছে কত? ৭২,৮০০, ৭২,০৮০। আমরা এটা জানি যে ব্যক্তি যদি টিন সার্টিফিকেট জমা দেয় তাহলে তার জন্য টিডিএস কাটতেছে হচ্ছে 10%। আর কোম্পানির ক্ষেত্রে টিন দেখ বা না দেখ বা টিনের কোনো দরকার নাই। তাদের হচ্ছে টিডিএস কাটে ডিভিডেন্ডের উপর 20%। তাহলে দেখা যায় এই কোম্পানি যেহেতু ট্যাক্স রেটই 20%, তাহলে এই ২ টা মিলে গেছে। যদি এটা প্রাইভেট লিমিটেড হইতো তাহলে ট্যাক্স রেট হতো ২৭.৫%। তখন কিন্তু আর মিলত না। মানে এখানে আরো বেশি আসতো। তাই দেখা যায় এই ২ টা থেকে হচ্ছে সমানই থাকতেছে, একটা চলে গেল। তারপরে আদার সোর্স অফ ইনকাম, এটাও 20% এ ৪৮,০০০ চলে আসছে। সবগুলো যোগ করলে এই কোম্পানি ইনিশিয়ালি যেটা রেগুলার ট্যাক্সে সেটা আসতেছে কত? প্রায় চলে আসতেছে ১,৭২,০০০ টাকার মতো ট্যাক্স চলে আসছে। এখন আমাকে কনসিডার করতে হবে টার্নওভার ট্যাক্স। এটা কোন সেকশন? ১৬৩ অনুসারে। ১৬৩ অনুসারে আমরা যে কনসিডারটা করব, সেখানে হচ্ছে আমাদের বিজনেসের যে টার্নওভার থাকতেছে। টার্নওভারের উপর কিন্তু ট্যাক্স রেট হচ্ছে 1%। কিন্তু এই কোম্পানি যেহেতু ট্যাক্স এক্সপোর্ট ওরিয়েন্টেড ইনকামের উপর ট্যাক্স হচ্ছে ১২%, এটাকে আমরা কি করলাম? রিডিউস করে ফেললাম। মানে 1% কে 20% দিয়ে ভাগ দিলাম, ১২% দিয়ে গুণ দিলাম, তাহলে এটা চলে আসতেছে 1% থেকে কম। তো এটা অলরেডি আমি দেখা যায় টার্নওভার উপর চলে আসতেছে। এটা প্রায় ৪৫ লাখ টাকা ট্যাক্স চলে আসতেছে। কিন্তু এআইটির পরিমাণই বেশি কাটছে। তাহলে ডেফিনিটলি ওইটাই ফাইনাল হবে। তারপর হচ্ছে গ্রস রিসিভ অন রেন্টাল ইনকাম। রেন্টাল ইনকাম 1%, রেন্টাল ইনকাম যেহেতু আমরা 20%, তাহলে ওইটাই বেশি হবে। জাস্ট এখানে শুধু দেখানোর জন্য দেখানো। তারপর হচ্ছে এফডিআর এর যেটা আছে রিয়ালাইজ, এটাও 1%, ডিভিডেন্ড 1%। জাস্ট আমরা এটা দেখাইলাম কারণ এটা কোনো ইফেক্ট পড়বে না। কারণ সবগুলো যোগ করলেও আমরা দেখলাম এখানে আসতেছে কত? ৪৬,৮৩,০০০। কিন্তু আমরা এর আগে যেটা রেগুলার ম্যানারে ক্যালকুলেশন করছি ১,৭২,০০,০০০। তাহলে ওইটাই বেশি থাকবে। তো ২ টা থেকে আমরা হাইয়েস্ট পাইলাম কোনটা? এই উপরেরটা। ম্যাক্স ফর্মুলা আমাকে নিল। এটা রেগুলার ম্যানারে হচ্ছে আমার বেশি আসতেছে। তো এটা ক্যালকুলেশন হয়ে গেল। এখন হচ্ছে আমি সোর্সে কি ট্যাক্স দিছি। তো আমরা দেখলাম ট্যাক্স পেইড এট সোর্স। সোর্সে কি করলাম? ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স ফ্রম এক্সপোর্ট অফ গার্মেন্টস অ্যাক্সেসরিজ। তো গার্মেন্টস অ্যাক্সেসরিজ যেহেতু ওরা ব্যবসা করে, সেটা আমাদের এআইটি যেটা কাটছে এটা এখানে নিয়ে আসলাম। তারপর ইন্টারেস্ট যেটা এফডি এর উপর এআইটি কাটছে সেটা নিয়ে আসলাম। ডিভিডেন্ডটা নিয়ে আসলাম, মোটর ভেহিকলটা নিয়ে আসলাম, সবগুলো নিয়ে আসলাম। নিয়ে আসার পর দেখা যায় এআইটির পরিমাণ চলে আসছে প্রায় ৯০ লাখ। তো আমাদের ১,৭২,০০০ থেকে বাদ দিলে আমাকে হচ্ছে আন্ডার সেকশন 173 অনুসারে ফাইনালি ১৭,২২,০০০ টাকা হচ্ছে এক্সট্রা জমা দিতে হচ্ছে। এটা হচ্ছে আমাদের ট্যাক্স ক্যালকুলেশন করা। এটা যখন আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে, তখন হচ্ছে আমরা এই ফর্ম যেটা এখানে হচ্ছে ডাটা এন্ট্রি দিব। এখন এই ক্যালকুলেশন নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, তারপর হচ্ছে আমরা বাকিটা দেখাবো। রাসেল ভাই, এটা আমরা যখন কোম্পানির এটা শুরু করব, এটা কি শুধু ওখান থেকে স্টার্ট করবো? নেট বিফোর প্রফিট অর লস দিয়ে শুরু করবো না? ওই ইয়া হ্যাঁ, থেকে এফএস দেখে দেখে, হ্যাঁ? হ্যাঁ, ওখান থেকে শুরু হবে। ওখান থেকে আমি ওই ট্যাক্স ইয়েটা পেড করে দিতে পারবো তো কাজ করে। হ্যাঁ, এটা আমি পরে যেটা আরেকটা ক্যালকুলেশন রাখছি ওটাতে আমি দেখাবো, মানে ওর উপর ধরে। তখন আরো আর বুঝতে পারবে। না, মূলত মূল ক্রাইটেরিয়াটা এরকম। এটা দিয়ে শুরু, অর্থাৎ আমি স্টার্টিং পয়েন্ট হবে ইনকাম ফ্রম বিজনেস আন্ডার সেকশন 45 দিয়ে শুরু করব। ওইখান থেকে কাজগুলো করতে করতে আপনি যেভাবে দেখাচ্ছেন ওইভাবে কাজ করতে করতে শেষ করবো আর কি। ট্যাক্স লাইবিলিটি যা আছে তা পেড করে দিব। এই তো। হুম, 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 হুম। ও ভাই, গতবার আমি কিন্তু এটা বুঝি নাই, এখনো খুব সুন্দর মতো বুঝছি। পরেরটা বুঝালে আরো বুঝবেন, কারণ এটা আ- অ্যাকচুয়াল আ- যেটা আচ্ছা হবে। আচ্ছা 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 ভাই, একটা রিকোয়েস্ট, এটা অ্যাক্সেসরিটা একটু দিয়েন। হ্যাঁ, এক্সেল তো রাসেল অবশ্যই ভাই, দেবো। হ্যাঁ ভাইয়া। তার মানে আমি যদি এখন কর্পোরেট ট্যাক্সটা ক্যালকুলেশন করতে যাই, আমার ফার্স্ট শুরু করতে হবে নেট প্রফিট যেটা বিফোর ট্যাক্স আছে, রাইট। ওইখান থেকে শুরু করতে হবে, তাই তো?
হুম হুম এবং আমরা পার্সোনাল ট্যাক্সের ক্ষেত্রে ওই স্যালারি থেকে যে যেরকম আয় আসে, তারপরে ভাড়া ভাড়া থেকে যেমন আয় আসে, ব্যবসা খাতে যেমন আসে, এটাও সেম টু সেম সেই রকমই, কিন্তু আমার এনে কোনো স্যালারি নাই, কোনো ইয়া নাই। এটা আমি শুরু করবো হলো যে আমার প্রফিট বিফোর ট্যাক্সটা আছে ওটা থেকে শুরু করে, তারপরে এখানে অন্যান্য যে কনসিডারেশন গুলো আছে, এফডিআর আছে, এসটিডি আছে, এগুলা প্লাস মাইনাস করে আমি আস্তে আস্তে কাজ শুরু করবো, তাই তো? রাইট, মানে আপনি আচ্ছা এই স্টেপগুলা ফলো করবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা রাসেল ভাই, ওখানে ইয়াতে দেখেন না কেন আমরা স্যালারি টিডিএস ইয়াতে যেগুলো কাটি সেগুলো আসবে না? না এমপ্লয় না, থেকে যেগুলো কাটি এগুলো আসবে না? ওইগুলো হচ্ছে আমার সাপোর্টিং ডকুমেন্ট। এটা আমি সাপোর্টিং ডকুমেন্ট একটা ক্লাস আছে, ওইটাতে আমরা ডিসকাশন করবো। তো ঠিক আছে ভাইয়া, আগে যান। রাসেল ভাই, ওই যে জি ভাইয়া। এসআরও যেটা 44 যেটা দেখাইলেন, তো হ্যাঁ, ওখানে ব্যক্তি এবং অবিভক্ত হিন্দু পরিবার, এটার হুম। জন্য প্রথম হইলো 50% আপনার ছাড়। বাকি 50%-এর রেটটা কি? বাকি পার্সেন্ট ধরেন ওই ব্যক্তির ট্যাক্স স্ল্যাব অনুসারে যেটা পড়তেছে ওইটা হয়ে যাবে। ওটা ওই ব্যক্তি রেটে, ব্যক্তি হ্যাঁ, স্ল্যাবে। ব্যক্তি, কারণ আপনি খেয়াল করেন ভাইয়া, এখানে ফার্ম এরা হচ্ছে একই ক্যাটাগরি স্ল্যাবে ক্যালকুলেশন করা হয়। তো না, আগামী 50% বছর বাদ থাকবে দেওয়ার না। পর আগামী বছর ওরাও কোম্পানির রেট, ওই ফার্মও কোম্পানির রেট। হইতে পারে, এই এটা বছর অনেক বিতর্কিত ছিল যে এটা হুম, ফার্মে হুম, মানে ওইটা ঢুকাইছে, তো সেই হিসাবে হুম, এটা বেরোতে পারে। এই বছর পর্যন্ত আছে, আগামী বছর হয়তো বা এটা নিয়ে লেখালেখি হবে, এই আর কি। আচ্ছা ভাই, আচ্ছা, তাহলে যেগুলো তাহলে বিষয় হলো এরকম, 50% বাদ দিয়া, আমি তো শেষ করি, 50% বাদ দিয়া বাকি যেটা থাকবে সেটা ব্যক্তির স্ল্যাব রেটে রাইট, হবে, এই তো? ইয়েস। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, ফার্ম বলতে এখানে সিএ ফার্ম গুলো 50%-এ করমুক্ত থাকবে নাকি? না না, সিএ ফার্ম না, ফার্ম হচ্ছে পার্টনারশিপ আর কি। আচ্ছা, পার্টনারশিপ বললি, ঠিক আছে সিএ ভাই। ফার্মে তো আর এক্সপোর্ট করবে না, সিএ ফার্মে তো আর এক্সপোর্ট না, এটা তো এক্সপোর্ট। কারণ রাসেল ভাই, এক্সপোর্ট সবাই হ্যাঁ ভাইয়া। ওই পরিপত্রের যে ম্যাথ গুলা আছে ওগুলা কি আহ, ইয়া করছেন, এক্সেল করছেন নাকি? না, ওইগুলো পরিপত্র অনেক কমপ্লেক্স, আপনারা ওইটাতে না গিয়া আমি যে দুইটা উদাহরণ দিব এই জিনিসটা ভালো করে ফোকাস করে মাথায় রাখবেন। কারণ রিয়েলি আচ্ছা হচ্ছে আচ্ছা। প্র্যাকটিস হচ্ছে এটা, ওইটা আপনি গুলায় ফেলবেন, আপনি এটাই রাখবেন। এবং আপনার হুম, যখন ক্যালকুলেশন করবেন দ্বিতীয়টা থেকে, যেটা আমি দেখাবো বলছি, আপনি ওই রকম হুম, করে স্টেপ বাই স্টেপ যেটা থাকে, কারণ এখানে অনেক কিছু আছে, এগুলো সব হুম। জায়গায় থাকবে না, ব্যবসাতে একটা বা দুইটা হেড থাকে বা ওই রকম থাকে। তো আপনি এই প্রসেসটাই অনুসরণ করবেন। আচ্ছা আচ্ছা, ওকে ভাই। আচ্ছা, এখন হচ্ছে আমি একটু ফর্মটাকে ইন্ট্রোডাকশন করি, যেহেতু এটা ফর্মের একটা ব্যাপার। তো এটা হচ্ছে আমার একনলেজমেন্ট। তো ব্যক্তির একনলেজমেন্ট থেকে এটা একটু ডিফারেন্ট আছে। আপনি দেখেন এখানে কি বলছে, টোটাল ট্যাক্স পেইড, সিরিয়াল নাম্বার 33। আবার বলছে অ্যামাউন্ট পেইড এন্ড অ্যাডজাস্টেড, সিরিয়াল নাম্বার 38। এরকম দুইটা ট্যাক্সের পরিমাণ এখানে চলে আসছে। তো আমরা যদি এখানে পার্ট 1 টাকে ইন্ট্রোডাকশন করি, পার্ট 1 হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে যেরকম, এরকম জাস্ট কোম্পানির একটা পরিস্থিতি, ওখানে কিছুই নাই তেমন, এটা জাস্ট ফিল আপ করলে হয়ে গেল। তো এখানে খেয়াল করে কিন্তু আপনি এই জিনিসটা দিতে হবে যে আপনার অডিটর কে, অডিট রিপোর্টটা কখন হয়েছে, এই দুইটা কিন্তু আপনাকে আনতে হবে। তারপর হচ্ছে পার্ট 2, এটা থেকে হচ্ছে আমাদের মূলত কাজ শুরু। এখানে আমার কি হচ্ছে, প্রথমে কিন্তু রেন্ট ইনকাম হচ্ছে, এখানে কিন্তু সেকশন গুলা মেনশন করা আছে, 36 সেকশন থেকে আসছে। তো আমরা ওখান থেকে ক্যালকুলেশন শিট থেকে কিন্তু আমি রেন্টের, আর এখানে কিন্তু নেট চলে আসবে, মানে এই পাতা যেমন আমি ইন্ডিভিজুয়াল ট্যাক্সের যে 2 নাম্বার পেজে ওখানে নেট চলে আসতো, এটাও সিমিলার, এখানে নেট চলে আসবে। তারপর এটার পর হচ্ছে আমরা, যেহেতু এগ্রিকালচার ইনকাম নাই, আমার আছে বিজনেস ইনকাম 2 ধরনের ইনকাম এখানে 45 সেকশনে আছে, আন্ডার সেকশন 56 ও আছে, সবগুলা দেখা যায় আমার এখানে ক্যালকুলেশন শিট থেকে হচ্ছে আমার চলে আসছে। ক্যাপিটাল গেইন তার নাই, ফিনান্সিয়াল অ্যাসেট যেটা আছে এটা চলে আসছে, ইনকাম ফ্রম আদার সোর্স এটা চলে আসছে, টোটাল ইনকাম কিন্তু আমার এইটুকু। তারপর আমার ট্যাক্স কম্পিটিশন, যে কম্পিটিশন যেটা আমরা করছি ওই পেজটা, কারণ মূলত আসল জিনিসটা হচ্ছে এই ক্যালকুলেশন শিট, বাকিগুলো জাস্ট শুধু বসানো, ওইটা পারফেক্ট হলে বাকি এটা কোনো সমস্যাই না, জাস্ট লিঙ্ক আপ করলে নট হয়ে যাবে, আপনার বসাইলে হইলো। তারপর আমি কত টাকা ট্যাক্স পে করছি, মিনিমাম ট্যাক্স কত, তারপর হচ্ছে আমার টোটাল অ্যামাউন্ট পেয়েবল কত। তারপর দেখা যায় আমি এখানে এই যে 36, ওখানে যে ডিফারেন্সটা ছিল যে টোটাল অ্যামাউন্ট পেইড, মানে আমার যত টাকা ট্যাক্স আসছিল, যে আমাদের এখানে যদি এখানে দেখি যে 33 নাম্বারে কি ছিল, যে টোটাল অ্যামাউন্ট পেয়েবল, আমার যত টাকা পেয়েবল আমি কিন্তু ততটাই দিয়ে দিছি, তাই দুইটা সমান হয়েছে। যদি না দেই অথবা বেশি দেই তখন কিন্তু আমার
এইটা পার্থক্য হয়ে যাবে। সেটা আমরা দ্বিতীয় উদাহরণের মধ্যে আছে, দেখা যায় এখানে একটা, এখানে হচ্ছে আরেকটা ডিস্টেন্স হয়েছে, কেন হয়েছে সেটা দেখাবো। তো পাতা মানে পেজ নাম্বার 3 তে গেলাম। এটা দেখা যায় আমরা কি করলাম, যদি আমাদের ইনকাম এক্সাম্পটেড ফ্রম ট্যাক্স থেকে যদি পুরোপুরি ইনকাম এক্সাম্পটেড থাকে, এটা আমরা সেকশন সহ উল্লেখ করে দিতে পারি। তো আমার দেখা যায় ইনকাম সাবজেক্ট টু রিডিউস ট্যাক্স রেট, যেহেতু আমার রিডিউস ট্যাক্স রেট ছিল আমি এটা উল্লেখ করে দিলাম। এসআরও নাম্বারটা আমি দিয়ে দিলাম, কত টাকা আমার এটা ইনকাম যেহেতু লস হয়ে গেছে সেটা আমার এখানে চলে আসছে। তারপর হচ্ছে এখানে 4 নাম্বার পার্টে, এটা আমরা সাধারণত ফিল আপ করি না, ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এটা আমরা রেফার করে দেই কি অডিট রিপোর্ট, যে এখানে আমরা বলে দিচ্ছি কারেন্ট ইনকাম ইয়ারের যে অডিট রিপোর্ট, যেটা 2025-এর, পরেরটা হচ্ছে 2024-এর। মানে জাস্ট আমরা এখানে বললাম যে এস পার অডিট রিপোর্ট, যেহেতু আমরা অডিট রিপোর্ট অ্যাটাচ করব, তাই এটাও ওনারা ট্যাক্স অফিস এটা দেখবে না, ওনারা ক্যালকুলেশন করার সময় এই শীটটা নিবে, এই পেজটাতে ক্যালকুলেশন করবে আর অডিট রিপোর্টটা দৌড়ে দৌড়ে করবে। তাই এটা আমরা অযথা এতগুলো কষ্ট করে এই জিনিসগুলো বসাই না, যেহেতু অডিট রিপোর্টে এগুলো দেওয়া আছে, মানে ইনকাম এবং ফিনান্সিয়াল পজিশন ব্যালেন্স শিট, জাস্ট এটা রেফার করে দেওয়া। আচ্ছা আচ্ছা ভাই, ওনারা কি অডিট রিপোর্ট ধরে ধরে এগুলো চেক করার টাইম থাকে? এতগুলো কোম্পানি অ্যাসেসমেন্ট করবে না, ওনারা যখন অ্যাসেসমেন্ট করবে তখন তো এটা দৌড়েই করবে। বলতে চাচ্ছি ওটা না, এতগুলো কোম্পানির এই ইয়া থাকতে মনে করেন মিনিমাম তো বাংলাদেশে 20-30 লাখ হবে মনে হয় কোম্পানি, এতগুলো কোম্পানি মনে হয় ইয়া করে রিটার্ন সাবমিট করে, প্রত্যেকগুলো অডিট রিপোর্ট ধরে ধরে এত সময় আছে ওনাদের হ্যান্ডে? এখন সব কোম্পানি তো ট্যাক্স দেয় না, মিনিমাম কোম্পানি, নামমাত্র কোম্পানি যেগুলো হচ্ছে ট্যাক্স দেয়, ট্যাক্স আছে, অনেক কোম্পানি তো অডিট রিপোর্টের সাথে তুলনা করা যায় না। অডিট রিপোর্টের সংখ্যা যদি 10টা হয় তাহলে রিয়েলি ট্যাক্স দিচ্ছে 2টা, অনেকগুলা ছোট, অনেকগুলা নাই, তাহলে অনেকগুলো এই তা- তাহলে ভাই ওনারা কিন্তু অফিসার করতেছে, যে কোম্পানিগুলো ওনাদেরকে বাদ দিচ্ছে এগুলোকে আবার ধরে ধরে ফিটাচ্ছে, এটা কোন ধরনের কথা? না, ওইগুলো তো কোনোটা ইনিশিয়াল স্টেজ আছে, কোনোটা কার্যক্রম ওইরকম নাই, এটা কিন্তু আপনার সবগুলো অ্যাসেসমেন্ট করবে। এই কারণেই তো দেখা যায় অ্যাসেসমেন্ট অনেক সময় লাগে, আপনার 5 বছর পরে, 2 বছর, 3 বছর পরে গিয়ে অ্যাসেসমেন্ট হয়। কারণ অ্যাসেসমেন্ট না হয়ে এখন যেটা করছে, সর্বশেষ আইন যেটা করছে, মানে অ্যাসেসমেন্ট কম্পালসারি না, আপনি রিটার্ন দিবেন হচ্ছে সেলফে, সেটা আপনি ডিক্লেয়ার করে দিবেন। যদি র্যান্ডমলি অথবা ওনারা মনে করে অ্যাসেসমেন্ট বা অডিট করা দরকার, তখন অ্যাসেসমেন্ট হবে না, সরাসরি অডিটে পড়ে যাবে, যেটা ব্যক্তির ক্ষেত্রে হচ্ছে। মানে সর্বশেষ আগেরটা সহজ ছিল যে অ্যাসেসমেন্ট করায় নিয়েও যাইতো, অ্যাসেসমেন্টটা করায় ফেললে টেনশন ফ্রি থাকতো, কিন্তু এখন যখন র্যান্ডমলি বা যে কোনো শর্টেজের কারণে অডিটে পড়ে যাবে, সেটা একটু ঝামেলার বেশি। আচ্ছা, 5 নাম্বার পাতা তো তেমন কিছু নাই, ডিরেক্টর ইনফরমেশন, সেটা আমরা অডিট রিপোর্টকে মেনশন করলাম। এটাও জাস্ট আমি কি কি ডকুমেন্ট অ্যাটাচ করছি, এখানে আমি অনেক ডকুমেন্ট অ্যাটাচ করছি, যার লিস্ট হচ্ছে আমি এখানে দিয়ে রাখছি। তারপর লাস্টে আমি এখানে বললাম চালান অনুসারে, চালানটা অবশ্যই আপনাকে মেনশন করে দিবেন, কারণ অনেক সময় চালান হারায় যায়। তো এই পেজে যদি আপনি চালান নাম্বারটা দেন, চালান ডেটটা দেন, তাহলে যে কোনো সময় এটা খুঁজে পাওয়া যাবে। আর এটা কিন্তু ওনারা চেক করে, যেহেতু এখানে বড় অ্যামাউন্ট হয়, ওনারা রিসিভ করার সময় দেখা যায় ওই চালানটাকে ওনারা মানে চেক করে, ভেরিফাই করে নেয় যে চালানটা ডিপোজিট হয়েছে কিনা। তো এটা হচ্ছে আমাদের প্রথম। এখন যদি আমরা হচ্ছে দ্বিতীয়টাতে যাই, ওইটা ছোট কিন্তু আমরা অডিট রিপোর্ট অনুসারে দেখাবো। তো এটার ক্যালকুলেশনটা আমরা এজ ইউজুয়াল যেটা বললাম, নেট প্রফিট বিফোর ট্যাক্স অ্যাজ পার প্রফিট স্টেটমেন্ট। তো আমরা এখানে একটা রিয়ালি, যেহেতু আমরা একটা রিয়াল একটা অডিট রিপোর্ট নিলাম জাস্ট দেখানোর জন্য। তো এখানে আমরা যদি একদম উপরের দিকে যাই, যে আমরা ডাটার হচ্ছে পেয়ে যাচ্ছি, কারণ এটা অনেক সময় মিস্টেক হয়ে যায় আনইনটেনশনালি, যে এই যে এখানে আমরা স্টেটমেন্ট অফ প্রফিট অর লস আদার কম্প্রিহেনসিভ ইনকাম, তো এখানে আমাদের এটা নিয়ে কিন্তু আমার যাত্রা শুরু, প্রফিট অর লস বিফোর ট্যাক্স, নোট নাম্বার কিন্তু এখানে নাই, এটা থেকে আসে। দেখেন এটা হচ্ছে লসে আছে, আমি কি করলাম এখানে এই পোর্শনটাই, মানে কত এখানে 9 কোটি, যেটাই হোক, এটা কিন্তু আমি দিয়ে শুরু করছি, যে আমি লস দিয়েই শুরু করলাম। এখন আমাকে হচ্ছে লেস করতে হচ্ছে আইটেম অফ ইনকাম টু বি কনসিডার সেপারেটলি, এটা ইন্টারেস্ট রিসিভ ফ্রম এফডিআর 23 নাম্বার নোট। আমি যদি 23 নাম্বার নোটে যাই, এটা যদি আমি দেখি যে 23 নাম্বার নোটে আমাকে কত দেওয়া আছে, এটা কিন্তু এই অ্যামাউন্টটা 3,90,000 টাকা দেওয়া আছে, আমি কিন্তু 3,90,000 টাকা এখানে নিলাম। তারপর আমি দেখা যায় এটা বাদ দেওয়ার পর টোটাল ইনকাম ফ্রম বিজনেস এর এটা চলে আসছে। তারপর হচ্ছে আইটেম অফ এক্সপেন্স টু বি কনসিডার সেপারেটলির মধ্যে ডেপ্রিসিয়েশন। তো আমরা অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশনটা আমি কোথায় থেকে পাচ্ছি, যে আমাকে
এই যে যখন আমি ডেপ্রিসিয়েশনটা অবশ্যই কোথায় পাবো, আর আমার নোট নাম্বারে যাইতে হবে। তো আমার যেহেতু শেষে অনেকগুলো নোট আছে, এই নোটগুলোতে গেলে আমরা কস্ট অফ গুডস সোল্ড আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, ওখানে কিন্তু আমার ডেপ্রিসিয়েশনটা থাকবে। আর নোটে যেটা ডিটেইলস থাকে, এই যে এখানে ২ টা পোরশন আছে। একটা হচ্ছে ডেপ্রিসিয়েশন, সেটা কস্ট অফ গুডস সোল্ড এ গেছে, ফ্যাক্টরি রিলেটেড এই পোরশনটা কস্ট অফ গুডস সোল্ড, এটা প্রায় হচ্ছে ২১ প্রায় ২,১৪,০০,০০০ মতো। আর হচ্ছে এখানে আছে অপারেটিং এক্সপেন্স এর ক্ষেত্রে এখানে আরেকটা ডেপ্রিসিয়েশন আছে প্রায় ৯১,০০,০০০। এই দুইটাই কিন্তু আমি এখানে কি করলাম, বাদ দিলাম, মানে অ্যাটাচ করলাম। এই দুইটার অ্যামাউন্ট যদি দেখেন, দুইটা হচ্ছে সেম অ্যামাউন্ট। দেওয়ার পর এটা দেখা যায় আমার কত আসতেছে, প্রায় ৩ কোটি টাকার মতো আমার ডেপ্রিসিয়েশন আসতেছে। তো আমার থার্ড শিডিউল অনুসারে অ্যাকাউন্ট মানে ডেপ্রিসিয়েশন অ্যাকর্ডিং টু এনবিআর অনুসারে আমার এটা প্রায় ২,৫৫,০০,০০০ আছে। তো আমার যেটা হচ্ছে এনবিআর এলাও, এটা হচ্ছে আমি বাদ দিলাম। বাদ দেওয়ার পর দেখা যায় এটা যেহেতু আমি বিরাট বড় একটা ৯ কোটি লসই দিয়ে শুরু করলাম, এটা দেখা যায় ৮,৭৬,০০,০০০ টাকার মতো লসই হয়ে গেছে। তারপর ইনকাম ফ্রম ফিন্যান্সিয়াল অ্যাসেট, যেহেতু আমার এটা আবার আদার কনসিডারেশন করার পরে আমার আসবে, এটা যখন রিয়ালাইজ হইছে, তাই আমি এটা কিন্তু এখানে নিয়ে এসে টোটাল ট্যাক্সেবল ইনকাম নেগেটিভ। তো নেগেটিভ হোক পজিটিভ হোক, ক্যালকুলেশন একই রকম। করার পর দেখা যায় এটা আমরা কি করব, এটা যেহেতু প্রাইভেট লিমিটেড কোম্পানি, সেটাতে ট্যাক্স রেট হচ্ছে ২৭.৫%। তো দেখা যায় এটা লস হইছে, বিজনেস থেকে কোনো ট্যাক্সই আসে না। আর যেহেতু এটা লোকাল বেস কোম্পানি, এটার উৎস কোনো ট্যাক্স কাটাকাটির কোনো ব্যাপার নাই। তার মানে এটা বিজনেস থেকে লস, সরকার কিছুই পাইল না। তারপর এফডিআর থেকে যত টাকা আমরা ২৭.৫% করলে যত টাকা হয়, ১,০৭,০০০, কিন্তু দেখা যায় এখানে টিডিএস কাটছে তার থেকে আরো বেশি। এটা আমরা এআইটির একটা লিস্ট করলাম যে কোথায় কোথায় থেকে এআইটি গুলো আসছে এটা। তো দেখা যায় বেশি কাটছে, তার মানে বেশি কাটলে এই ২ টা থেকে যেহেতু বেশি, এটা কিন্তু আমার এখানে কনসিডার করা হইছে। করার পর দেখা যায় এখানে ১,১৭,০০০ টাকার মতো আমার ট্যাক্স আসছে কোথায় থেকে, এফডিআর থেকে। তারপর আমাদের দ্বিতীয় কনসিডারেশন যেটা ছিল ১৬৩ এর ৫ অনুসারে গ্রস রেভিনিউ। গ্রস রেভিনিউ 1% দেখা যায় এখানে আমার ব্যবসা লস হইলে আমি সরকারকে কি করতে হবে, ৮,০০,০০০ টাকার ট্যাক্স আমাকে দিতেই হচ্ছে। তো এইটা আমার এখানে আসলো। এফডিআর আর হচ্ছে ৮,০০,০০০, এই ২ টা মিলে আমার ট্যাক্সের পরিমাণ ভাই আসছে কত? ভাই গ্রস রেভিনিউটা কোত্থেকে পাইছেন? গ্রস রেভিনিউ কই থেকে পাইছি? এটা তো সেলস, মানে গ্রস রেভিনিউ মানে হচ্ছে সেলস। এটা তো আমরা সেলস এ গেলে পাই যাচ্ছেন। এই যে সেলস টার্নওভার, ঠিক আছে? গ্রস রেভিনিউ বলতে টার্নওভার আরকি। টার্নওভারের 1% জানেন? হ্যাঁ, হ্যাঁ, টার্নওভার 1%। এটা সেকশন ১৬৩ এর ৫ অনুসারে আপনারা গত ক্লাসে এটা ইয়া ইনকাম বিফোর ট্যাক্সের মধ্যে এটা ক্যালকুলেশনে আসে যায় না? না, ওইটা তো ইনকাম বিফোর ট্যাক্সে তো আপনি মূল বেসিসটা ধরছেন এইটা। মানে এটা থেকে তো বিভিন্ন খরচ-টরচ বাদ-টাদ দেওয়ার পরেই তো আপনি ট্যাক্স মানে নেট প্রফিট বিফোর ট্যাক্স পাইছেন। ট্যাক্সটা বাদ দিলে ট্যাক্সের পর হচ্ছে। তো সেই ক্ষেত্রে এটা তো হচ্ছে টার্নওভার না, সবচেয়ে ওইটা আমি বলতেছি ওটা বাইর করার সময় আমি গ্রস প্রফিটের হিসাবটা ওখানে রাখি নাই, ওখানে রাখছিলাম তো মনে হয়। না, ওইটা তো আপনি প্রফিট বের করছেন। সেলস থেকে খরচ বাদ দিলে তো আমাদের প্রফিট হয়। হ্যাঁ তো হ্যাঁ, প্রফিট তো ট্যাক্সের হিসাবটাও করতে হবে, এই তো। হ্যাঁ, প্রফিট বের করে দেখছেন আপনার লস হয়ে গেছে। কিন্তু আপনি লস কোনো লাভও, যেহেতু আমরা ৩ টা কনসিডারেশন বিবেচনা করতে হয়। নাম্বার 1 হচ্ছে রেগুলার ট্যাক্স। তো রেগুলারে দেখলাম এটা আমার লস। তাই আমাদের রেগুলার ক্যালকুলেশন করে আমার কোনো ট্যাক্স দিতে হলো না। দ্বিতীয় হচ্ছে ন্যূনতম কর। এটা যেহেতু ন্যূনতম কর নাই, আমি এটাকে কনসিডার করতে পারলাম না। তৃতীয় হচ্ছে টার্নওভার। টার্নওভার দিয়ে ধরা, তার মানে লস হোক যাই হোক, টার্নওভার ট্যাক্সটা এট লিস্ট দিতেই হয়। তো ২ টা আমরা যোগ করার পর দেখা যায় এটা মাত্র ৯,২২,০০০ টাকা ট্যাক্স আসছে। কিন্তু এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এটা যেহেতু র মেটেরিয়ালস ইম্পোর্ট করে ১২০ সেকশন অনুসারে, উনারা ইম্পোর্ট স্টেজে দেখা যায়, আমি যদি এলসিটা একটু দেখাই, ধরেন এই ধরনের কিছু এলসি ছিল। এলসিতে উনারা প্রায় ১৩,৫১,০০০ টাকা এআইটি দিয়ে দিছে পারচেজ। এই পারচেজের এআইটি গুলা রিফান্ড করা যাবে। তো দেখা যায় উনি যে এআইটি দিল, তারপর টিডিএস দিল, ইন্টারেস্টে মোটর ভেহিকলের উপর ট্যাক্স দিল, সেটা যখন আমি সবগুলা নিলাম, দেখা যায় আমার ট্যাক্স আসতেছে ৯,২২,০০০, কিন্তু আমি অলরেডি সরকারকে ১৪,৭৪,০০০ টাকা ট্যাক্স দিয়ে দিছি। তাহলে ৯,২২,০০০ টাকা অ্যাডজাস্ট করে বাকি ৫,৫২,০০০ টাকা হচ্ছে আমি রিফান্ড পাইতে পারি। অথবা আমি রিফান্ড হিসেবে রাখলাম, অথবা পরবর্তীতে অ্যাডজাস্ট করতে পারবো। তাই দেখা যায় এটা আমরা অ্যাকনোলেজমেন্টে যদি দেখি, আমার ট্যাক্স আসছে কত,
9,22,000, কিন্তু আমি দেখা যায় অলরেডি 14,74,000 টাকা ট্যাক্স দিছি। তাহলে এটা অ্যাকনলেজমেন্ট থেকে দেখেও বোঝা যাবে যে এটা আমি আর সরকারের কাছে ট্যাক্স পাবো। মানে এটা আমি 5,52,000 টাকা ট্যাক্স হচ্ছে পাবো, এটা পরবর্তীতে অ্যাডজাস্ট করার সুযোগ থাকতেছে। এইবার বলেন যে মোটামুটি কতটুকু বুঝতে পারছেন? রাসেল ভাই, হ্যাঁ ভাইয়া। আমার একটা বিষয় হলো কনফিউশন, সেটা হলো ডেপ্রিসিয়েশনটা নিয়ে। আপনি ওই এনবিআর যে ডেপ্রিসিয়েশনটা দিল, এটা কিভাবে আসলো? এটা আমার মানে আমি বারবারই ভুলাই ফেলতেছি। এটা হচ্ছে ধরেন আমরা কই গেল, প্রথমটাতে যাই। আমরা যখন মানে একটা প্রতিষ্ঠান কি করে, সর্বপ্রথম তো কেউ একটা রিটার্ন দেয়। হুম। একটা রিটার্ন দিল, দেওয়ার পর যে অ্যাসেট গুলো এখানে আছে না, ওরা কি করে, মানে ওনারা যেহেতু এখানে অনেকগুলো কাজ করতে হয়, ওনারা এই অ্যাসেটের অ্যামাউন্টটা ব্যবসায়ী যতটুকু ধরে, মানে অ্যাকাউন্টিং এ যতটুকু মানে ভ্যালু থাকে, ওরা এরকম করে একটা শীট করে নেয়। যেটা আমরা ওই আপনার ই যে ডেপ্রিসিয়েশন যেটা বের করি, হুম, হুম, ওই মেশিন বা 5% 2% যেটা আমরা ইয়ারলি যে ডেপ্রিসিয়েশনটা বের করি, এটা তো আমাদের সেই রেটটা, তাই না? হুম, হুম। এটা না, আচ্ছা। তার শিডিউল মানে হচ্ছে এনবিআর রেট। এনবিআর আপনি তার শিডিউল গেলে ওখানে দেখবেন এই ধরনের অ্যাসেট গুলোতে এনবিআর একটা রেট দিয়ে দিছে, যে ধরেন আপনি প্রিন্টারের ক্ষেত্রে আপনি 25% চার্জ করতে পারেন। কিন্তু মনে করেন আমার প্রতিষ্ঠান না প্রিন্টারের উপর 25% চার্জ না করে কি করলো, সে 10% চার্জ করলো। হ্যাঁ, তাহলে দুজনের রেটের মধ্যে ঝামেলা হয়ে গেল না? হ্যাঁ, হ্যাঁ। তাই দেখা যায় মানে ক্যারি যে ব্যালেন্সটা হয়, এটা দুজনের মধ্যে আলাদা হয়। আর এনবিআর আপনি অ্যাসেসমেন্ট করার সময় যখনই করে, উনারা উনাদের এই রেট গুলো বসায়, উনাদের রেট গুলো বসায়। তো বসানোর পর তখন গিয়ে আপনি কি করতে পারতেছেন? আপনি জানতে পারতেছেন যে কি অবস্থা হচ্ছে। অথবা আপনি যখন ক্যালকুলেশন করবেন, আপনি ধরেন এই যে অ্যাকাউন্টিং ক্যালকুলেশনটা করছেন, হুম। এটা করার সাথে আপনি দেখবেন কি যে আপনার বিল্ডিং ধরেন, বিল্ডিং এ আপনি বলছেন যে 2.5%। তো আমরা যে এখানে এনবিআর এর যে তার শিডিউলে যাই, তার শিডিউলে বলতেছে কি, না আপনি বিল্ডিং এর উপর 10% ধরতে পারেন। তো আমি কম ধরলাম, এনবিআর আমাকে বলছে বেশি ধরতে পারে। তা আমি যদি বেশি ধরি, অনেক প্রতিষ্ঠান আমরা করি মিলায় ফেলি। যে তার শিডিউল অনুসারে ডেপ্রিসিয়েশনটা ধরি, তাহলে ডেফার্ড ট্যাক্স এর ব্যাপার আসে না। তাহলে এটা ইজি হয়ে যায়। মানে ২ টা শিট বা শিডিউল মেইনটেইন করার দরকার হয় না। কিন্তু অনেক বড় প্রতিষ্ঠান, যেমন ও বলতেছে আমার এখানে 10% ডেপ্রিসিয়েশন লাগতেছে না। কারণ আমি যদি 10% ডেপ্রিসিয়েশন চার্জ করি, তাহলে আমার অ্যাকাউন্টিং প্রফিটটা কমে যাবে। এইরকম ইস্যুর কারণে ২ জনের রেটগত পার্থক্যের কারণে ২ জনে ২ ধরনের শিডিউলটা মেইনটেইন করে। আর আমরা শুধু এক্সপেন্স এলাবল পাবো ডেপ্রিসিয়েশন এর উপর, যেটা হচ্ছে এনবিআর এর চার্টটা অনুসারে। তা আমরা প্রতিবার ক্যালকুলেশন করার সময় এনবিআর এর চার্টটাও আমরা নিজেরা আপডেট করে রাখি। কারণ আমাদের কাছে যখন এই যে এটা যখন একবার হয়ে যায়, তখন তো আমরা ক্যারি ফরওয়ার্ড করি। ব্যাপারটা হচ্ছে এটা। অর্থাৎ আমরা যখন অ্যাসেসমেন্ট করব, যখন আমরা রিটার্ন করব, তখন আমরা ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে এনবিআর যে রেট দিছে ওই রেট অনুসারে আমরা ডেপ্রিসিয়েশন বের করে তারপর আমরা সেটা মাইনাস করব, এই তো, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি এখন। থার্ড শিডিউল করবেন আর কি, থার্ড শিডিউলটা অনুযায়ী করবেন। তাহলে ভাই দুই পাশে দুই রকম হয়ে গেল না? আমার প্রতিষ্ঠানে একরকম হিসাব হয়ে গেল, আবার আপনার আমি যে অডিট রিপোর্ট যেটা করছি, অডিট রিপোর্টে তো আমি এই রেটটা বসাইনি। ভাই অডিটরকে বলতে হবে আপনি তার তার শিডিউল অনুসারে ইয়াগুলো করেন, ডেপ্রিসিয়েশন রেট গুলো ধরেন, তাহলে হয়ে যাবে। আর ডেফার ট্যাক্সের বিষয়টা আর আসবে না। আচ্ছা, আচ্ছা। এইটা ভাই এই যে আপনি দেখেন ইমপ্যাক্টটা দেখেন। এই প্রতিষ্ঠানের বিরাট ০ ৩টা প্রায় এখানে কত ১১৪ কোটি টাকা হচ্ছে বিল্ডিং। সে যখন ২.৫% মনে করতেছে তার ডেপ্রিসিয়েশন হচ্ছে বিল্ডিং। কারণ কোন বিল্ডিং সেটা ৫০ বছর যাবে, ৬০ বছর যাবে। কিন্তু এনবিআর বলতেছে না আপনি 10% করে ধরেন। কারণ এনবিআর চাচ্ছে যে তাড়াতাড়ি এটা ডেপ্রিসিয়েশন শেষ করে ফেলে। তো এখন যদি কোম্পানি যদি 10% ধরে, আপনি বুঝতে পারছেন যে প্রফিটটার ক্ষেত্রে কি পরিমাণ পার্থক্যটা আসবে? প্রফিট কোম্পানিতে কত কোনো কমে যাবে? প্রফিটই থাকবে না। এই কারণে মূলত পার্থক্যটা হয়। আচ্ছা, আচ্ছা। তাহলে এটা তো কোনো রিটার্নের ক্ষেত্রে এটা কোনো সমস্যা না। না, এটা সমস্যা না। এটা একটা স্টেজে গিয়ে দুজনেরই সমান হবে। মানে কিন্তু বছর পার্থক্য থাকবে। হ্যাঁ। অবশেষে গিয়ে দুজনেরই সমান হবে। কোনো বেশ কম হবে না। আচ্ছা, 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 তাহলে ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে?
আচ্ছা, আমাদের রাসেল ভাই, ওই বাইরে পরিপত্রের কে যেন বলতেছিল, ও আমিও তার সাথে একমত। ওই পরিপত্রের 9 নম্বর এবং 10 নম্বর যে কোনো একটা একটু গোত্র করলে আমাদের জন্য, যদিও 9 এটা নাম্বার কমপ্লেক্স। এবং 10 নাম্বার এটা আমি না না, যে অনেকবার, কোনো একটা, যে কোনো না একটা হলেই হবে। ওনার কথা এই কারণে আমি অনেকবার এটা নিয়ে ভাবছি, কিন্তু ভেবে হ্যাঁ যেটা হ্যাঁ যে আমি রিয়ালের সাথে ওটা মিল পাচ্ছি না। আচ্ছা এটা আচ্ছা, কি এখানে যে রাসেল? একটা সিকোয়েন্স আছে, এইখানে যে একটা ক্যালকুলেশনের সিকোয়েন্স আছে, এটা কি মেনটেন করতে হবে? যে ব্যবসা হইতে হয় পরিগণনার নিয়ম, এখানে একটা যে সিকোয়েন্সটা দিয়েছে এই সিকোয়েন্স অনুযায়ী করতে হয় নাকি আগে পরেও করা যায়? না আপনি একটু না, পেজ 36 নম্বর দেখেন, পেজ নাম্বার 36, এই সত্যি বলতে কোনটা? ওই ভাই ওই পরিপত্র, ফার্মাসিউটিক্যালটা হ্যাঁ পরিপত্র আপনি, পরিপত্র হ্যাঁ, 36। পরিবর্তন তো এই মুহূর্তে আমার কাছে নাই, সেটা হচ্ছে এই ফরম্যাটটা কিন্তু এটাই, না, কিন্তু ফরম্যাটটা আমি বলি না, আমি তাহলে মুখে বলি। সেটা হইলো ওখানে একটা পরিগণনার নিয়ম দিছে। সেখানে ওই যে প্রথম আপনি যেভাবে বলছেন কর পূর্ব নিট মুনাফা, হুম এরপরে হুম মাইনাস হইলো আলাদাভাবে বিবেচ্য আয়, প্লাস হইলো আলাদাভাবে বিবেচ্য ব্যয়াদি, হুম হুম মাইনাস হইলো অনুমোদিত ব্যয়, প্লাস হইলো 55 ধারা অনুযায়ী অনুমোদিত ব্যয়, মাইনাস হইলো 56 ধারা অনুযায়ী বিশেষ ব্যয় আয় পরিগণনার জন্য প্রযোজ্য ব্যয়াদি, সমান ব্যবসায়িক পরিগণিত করযোগ্য আয়। তো এখন এই সিকোয়েন্সটা কি মেনটেন আমাকে করতে হবে না? সিকোয়েন্সের ভিতরে আমি নিট পূর্ব আয়টা ঠিক রাখে পরে আমি এদিক সেদিকও না দুইটা না না, সিকোয়েন্স মেনটেন করতে হবে ভাই। সিকোয়েন্সটা মেনটেন করতে হবে না? হ্যাঁ, পুরো অ্যাসেসমেন্ট এটা অনুসারে হবে। যতবারই দেখবেন, আমি যেহেতু পরের ক্লাসগুলোতে দেখাবো অ্যাসেসমেন্ট, হুম দেখবেন সবগুলা সিকোয়েন্স একই। হুম 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 রাসেল ভাই হুম। এটা কি অনলাইনে দেওয়া হয় না এই কর্পোরেট না না, রিটার্ন? কোম্পানিতে এখনো ও অনলাইনে না, দেওয়ার চিন্তা ভাবনা অনলাইনে হয় হচ্ছে। নাই। কোম্পানি তাহলে এখনো কি এই যে আপনি যেভাবে দেখালেন এইভাবে হাতে কলমে এক্সেলে সাজাই দিতে হয়? হ্যাঁ হ্যাঁ, সার সেম টু জায়গা সেম কোম্পানি, ওই হিমেল ভাই, কোম্পানি ভাই? করতে আমাদের লাগে 2 মিনিট। হ্যাঁ, 2 মিনিট লাগে শুধুমাত্র। হ্যাঁ অডিট রিপোর্ট আসলে দুই হ্যাঁ হ্যাঁ। মিনিটে রিটার্ন হয়ে যায়। আচ্ছা ভাই, আমি সত্যি তো ভাই কোম্পানি রিটার্ন কখনো করি নাই, এই জন্য আমি এটা নিয়ে আমি খুব ম্যাক্সিমাম ঝামেলার 5 মিনিট লাগে। 5 মিনিটের মধ্যে আপনার এটা অডিটটা আসলে এটা ইজি, তাহলে ওই যেহেতু সবকিছু ওইটা। বছর শেষে একবারই তো রিটার্ন দিতে হয়। এটা তো ওই যে আরেকটা আছে যে 4 মাস পর পর, ওইটা কোনটা ইয়া করতে হয় ভাই? ওইটা বলবে উইথ হোল্ডিং, উইথ হোল্ডিং। ও আচ্ছা হ্যাঁ, আচ্ছা এটা আচ্ছা। আমরা সেকেন্ড সেশনে বলবো, ওইটা সেকেন্ড সেশনে যাবে। আর এটা হচ্ছে ক্যালকুলেশনটা কঠিন না, কিন্তু মূলত কঠিন হচ্ছে সাপোর্টিং ডকুমেন্ট গুলা ম্যাচ করা। সাপোর্টিং ডকুমেন্ট, হ্যাঁ হ্যাঁ, এইটাই। অর্থাৎ আমি যদি সাপোর্টিং ডকুমেন্ট গুলো প্রপারলি পাই তাহলে এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আপনি যখন এই যে আপনি এখানে বলছেন, আমি আপনার একটা জিনিসই বলি, এই যে আপনি ধরেন এইটুকু লেখা লিখতে স্টেটমেন্ট কয়টা লাগছে আমার? 25টা স্টেটমেন্ট। তারপর এই 25টা স্টেটমেন্ট একটার ফার্স্ট টু লাস্ট ধরে ধরে কিন্তু এই যে দেখেন আলাদা আলাদা করে ক্যালকুলেশন করা। তো মূলত সাপোর্টিংটাতেই সময় যাবে এবং ওইটা হচ্ছে আসল। ভাই সাপোর্টিং কি আমাদেরই তো রেডি করতে হবে? যে রিটার্ন আমরা যখন হ্যাঁ, রিটার্ন তৈরি করব তো আমাদেরই তো করতে বুঝতে হবে। হবে। না না ভাই, সাপোর্টিং তো আপনি অডিট রিপোর্টের সাথে পাবেন। সব অডিট করার সময় ওনারা তো ম্যাক্সিমাম রেখে দিবে, ওখান থেকে পেয়ে যাবেন তো মনে হয়। আর কিছু কিছু লাগবে আর কি, অ্যাপিয়ার ট্যাপিয়ার আপনাকে এগুলো আমি ইয়ে আরো দিয়ে লাগবে। সিম্পল একটা কথা বলি, ধরেন একটা প্রতিষ্ঠানে খরচের এগেনস্টে ইআইটির চালানি কাটছে ধরেন 5,000। আপনি এই 5,000 চালানকে যদি মিলান, কোন হেডে কত টাকা ট্যাক্স আসছে, কত টাকার চালান কাটা উচিত ছিল, কত টাকা কাটছে, খালি একটা জিনিসই ধরে চিন্তা করেন যে আপনার কি পরিমাণ এফোর্টটা ওই জায়গায় দিতে হবে। ভাই এই 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 ইটা মানে এআইটিটা আমি কি ইআরপি থেকে বের করে নিয়ে কাজ করব না? চালান দিতে হবে না আপনাকে? ওহো, তো চালান দিতে হবে। আচ্ছা চালান ভাই। দিতে হবে, খরচের সাথে মিলাইতে হবে। আচ্ছা 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 ভাই। রাসেল ভাই, হ্যাঁ ভাই। ছোটখাটো কোম্পানি গুলো তো অডিট অডিট হয় না, এগুলো কিভাবে ইয়া করবো, অ্যাসেসমেন্ট অডিট করবো? ছাড়া, অডিট ছাড়া কোনো কোম্পানি রিটার্ন সাবমিট করতে পারবে না, এটা হচ্ছে ম্যান্ডেটরি। ছোট ছোট কতগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে না, ছোটর যেগুলো বিষয় না, অডিটে হয় না। এখানে ছোটর বিষয় না, এটা হইলো আপনার স্ট্যাটাসটা কি, স্ট্যাটাসের উপরে নির্ভর করবে। লিমিটেড হইলে ম্যান্ডেটরি। এটা নীল থাকলেও আপনাকে কিচ্ছু নাই, তাও আপনার অডিট রিপোর্ট লাগবে। ভাই পার্টনারশিপ কোম্পানির কি এইভাবেই ইয়া করতে হয়, রিটার্ন দিতে হয়? না না, পার্টনারশিপ হচ্ছে ব্যক্তির মতো। মানে গ্রোস গ্রোস রিসিটের একটা বিষয় আছে। ভাই, আমি যে আচ্ছা কোম্পানিতে আছি এটা হলো পার্টনারশিপ কোম্পানি, যার আচ্ছা কারণে আচ্ছা আচ্ছা, ভাই রাসেল ভাই, আমার কোম্পানির কি অবস্থা হবে? এরা তো জীবনে অডিট করা হবে না, এখন আমি কিভাবে সাবমিট করবো রিটার্ন?
আপনার কি লিমিটেড কোম্পানি? না ভাই, লিমিট মানে হবে না। আপনাকে তো আমি বলছি আমার কোম্পানির নেচারটা কি, বইরা বিজনেস নেচার জানাই বলেন আছে। আপনি অডিট রিপোর্ট করতে না তো, অডিট রিপোর্ট ছাড়া কোনো রিটার্ন সাবমিট করতে পারবে না তো।